বিবিসি বাংলা থেকে একটি অনুসন্ধানী প্রতিবেদন বলা হয়েছে, সেটি প্রকাশ করা হয়েছে, প্রচার হচ্ছে ব্যাপকভাবে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কিংবা তার অনুসারী, তারা এটি ফলাও করে যে যেভাবে পারছেন প্রচার করছেন। এই বিবিসি বাংলার প্রতিবেদনটিকে কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর? আমি আপনার কাছে এই বিশ্লেষণটা শুনতে চাই। আপনি কিভাবে শুরু করবেন? তৌফিক মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য, যাতে করে কিছু কথা আবার আপনার শ্রোতা মণ্ডলীর সামনে তুলে ধরতে পারি। আমরা বিশ্বব্যাপী যে প্রপাগান্ডার মতন করে যে বিষয়গুলো চলছে বাংলাদেশে, প্রথমে যে কথাটা বলা সকলের জন্য প্রয়োজন সেটা হলো যে বাংলাদেশে গত বছর মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতার পর পরিবর্তন করা হলো। যদিও এটা তারা কেউ স্বীকার তখন করেনি যে এটা ক্ষমতার পরিবর্তনের জন্য। এখন সেই ক্ষমতাকে টিকিয়ে রাখতে এবং তাদের অনেকটাই বলবো যে পিঠ বাঁচানোর জন্য তারা অনেক সব চতুর্দিক দিয়েই কাজ করার চেষ্টা করছে। প্রথমত তারা ভুলে যাচ্ছে যে তারা অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার। এই দুইটা বিষয়কে কভার আপ করতে হলে যে কাজটা ভবিষ্যতে করতে হবে, যে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে, যখন পার্লামেন্ট বসবে, সেই পার্লামেন্টে এই সরকারের দ্বারা যে কোনো কাজ যা কিছু ঘটেছে এবং তাদের ক্ষমতায় আরোহণ সমস্ত কিছুকে আইনগত ভিত্তি দিতে হবে, মানে আইন পাশ করাতে হবে। না হলে ভবিষ্যতের যে কোনো সরকার তাদেরকে বাংলাদেশের ক্ষমতা অসাংবিধানিক ভাবে পিছনের দরজা দিয়ে দখল করার জন্য এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে প্রত্যেকের তার যারা এর সাথে যুক্ত। অতএব এই যে আইনি ধাপ, এই ধাপগুলো তারা কিন্তু জানে যে তারা অনেকটাই, যেহেতু আন্তর্জাতিক ভাবে তাদেরকে বসানো হয়েছে, যেটা ইতিমধ্যে প্রমাণিত, এটার আর কোনো রাগ ঢাক নেই। এবং সেখানে আন্তর্জাতিক অবস্থাটা এরকম যে 1970 সন থেকে 5ই অগাস্ট 2025 পর্যন্ত বাংলাদেশে যত প্রকার সরকার এসেছে, তারা এত উলঙ্গ ভাবে পশ্চিমাদের কাছে দেশকে, যে শব্দটা আমি আগে বিশ্বাসও করতাম না, বলতামও না, সেটা হলো দেশকে বিক্রি করে দেয়া। এটা সম্ভব নয়, একটা সম্ভব ছিল না। কিন্তু এই ডক্টর ইউনূসের এই সরকার সেই কাজটি এমন ভাবে করছেন এবং উনি উদ্গ্রীব, উনি করছেন না, আরো যতটুকু না চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। এবং ওনাদের 10-15টা টিম ওয়াশিংটন ডিসিতে রেগুলার, তাদের এই আর কি চাই, আর কি চাই, আমাদেরকে এই থাকতে দিতে হবে। অতএব এই টবি ক্যাডম্যান যে রেফারেন্সটা নিয়ে আসবো, বিবিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা বা যে নিউজ করেছে, সেটা অনেকেই বলছে যে এটা ইনফ্লুয়েন্স করা। আমি এখানে একটা কথা আমাদের শ্রোতা মণ্ডলীকে জানাতে চাই যে বিবিসির মতন সংবাদ মাধ্যমকে ইনফ্লুয়েন্স করা যায় কিনা। আমি বলবো যে বিবিসিতে যারা বাংলা বিভাগে কাজ করেন তারা কিন্তু আপনার আর আমার সহোদর, আপনার আর আমার যা, তাদের ধমনীতে আমার আর আপনার রক্ত প্রবাহিত। তারা কিন্তু ইংলিশ নয়, তারা কিন্তু ব্রিটিশ নয়, হয়তো বা ব্রিটিশ নাগরিক হতে পারে। আমি বলছি তারা এথনিক্যালি, আমি বলছিলাম টেকনিক্যালি তারা কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে জন্ম, যেই বঙ্গভূমির অনেকগুলো নদীরই সকালে পানি যায় উত্তরে, বিকালে যায় দক্ষিণে। সেখানের এই যে বঙ্গবন্ধুকে হত্যা যারা আমরা নিজেরাই করতে পারি, 32 নম্বরকে ভেঙে ঘুরিয়ে দিতে পারি এবং তাতে নিয়ে আমাদের কোনো মনকষ্ট হয় না, বিকারলেস থাকতে পারি, সেই মানুষগুলোই তো বিবিসির জন্য সংবাদ করেন ঢাকায় বসে। অতএব অসম্ভব কথাটা বোধহয় আমাদের এই আলাপের ডিকশনারি থেকে বাদ দেয়া উচিত। কারণ বিবিসি যখন এটা ভবিষ্যতে কোনোদিন তাদের স্ক্রুটিনিতে আসবে, হয়তোবা তখন ধরা পড়বে যে এখানে যেটা সূক্ষ্মভাবে একটি প্রপাগান্ডার অংশ হিসাবে যে কাজটুকু ওনারা করলেন, এটাই হলো আমার শুধু কথা নয়, এটা বিশ্ব পরিমণ্ডলে জার্নালিজমের যে বেসিক থিওরি, বেসিক তত্ত্ব, সেই সবগুলোতেও এটা পড়ে না। কারণ আমরা একটা বিষয় লক্ষ্য করব যে সেদিন
5ই অগস্টে যেই 5ই অগস্টকে প্রমাণ করার জন্য বিবিসি যতটুকু কাজ করেছেন, বা বিবিসির সংবাদদাতারা বা প্রতিবেদকরা বা রিপোর্টাররা যতটুকু কাজ করেছেন যাত্রাবাড়িতে, কিন্তু সেখানে তাদের রিপোর্টের, যেটা ইতিমধ্যে সকল বা বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন, আমি একই কথা পুনরাবৃত্তি করতে হবে। এর কারণটা হলো যে সেখানে ওনারা করেছেন, ভিকটিম করেছেন মানুষকে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু ওনারা ওইখানে আনেননি যে সেখানে শত শত মানুষ যারা মব সৃষ্টি করে পুলিশ স্টেশন আক্রমণ করে তাদেরকে গুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, এবং সেখান থেকে অদৃশ্য ইশারায় তাদেরকে রক্ষা করার যে সামনে যে ছিল, মিলিটারি ছিল, তারা সরে যায়। তারা সরে গেলে কিন্তু মানুষ সরে যায়নি। মানুষকে এখানে তৈরি করা হয়েছে ইন্টেন্সিভলি, যে এখান থেকে মানুষ, যেমন মিরপুরের ঘটনা 4 তারিখের রাতের এবং 5 তারিখের সকালের মিরপুরে কিন্তু পুলিশের উপরে বাংলাদেশ আর্মি গুলি করে, এবং সেটার ভিডিও আমাদের কাছে আছে। অতএব এইখানে এই যে অবস্থাটা, সেই অবস্থাটার যে প্রতিবেদন তৈরি করতে হলে আমরা না হয় ছোটখাটো জার্নালিস্ট, আমাদের না হয় রিসোর্স নাই, বিবিসির তো রিসোর্স আছে, এবং তারা তো সেখানে কতগুলো পুলিশ মরেছে, কিভাবে মরেছে সেটাও প্রতিবেদনে থাকা উচিত ছিল, এবং কি কারণে সেখান থেকে আর্মি চলে গেল সেটা অবশ্যই আর্মি থেকে তাদের নেওয়া উচিত ছিল, যে আপনারা সেদিন হঠাৎ করে চলে গেলেন কেন। এটা সাংবাদিকতার বেসিক, যে সবগুলো বিষয় দিতে হবে। তারপরে পুলিশ কেন গুলি করতে বাধ্য হলো, আমার কাছে শত শত স্লট এবং ভিডিও আছে 4 এবং 5, 6, 7 অগস্টের, এই স্পেশালি এই যাত্রাবাড়িতে, কারণ এটা তো মেটিকুলাসলি ডিজাইন, এবং আমি মনে করি এটা প্রমাণিত যে মেটিকুলাসলি ডিজাইনের এক পুরা ক্যাম্পেইন করার সেন্ট্রাল শুধু বাংলাদেশে ছিল না, সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টরা, আইটি এক্সপার্টরা, এমনকি বিভিন্ন টেকনোলজিকে সুপার এক্সপার্টরা একসাথে কাজ করেছেন, এবং তাদের সেক্টর ওয়াইজ ভাগ করা ছিল কে কোন ক্যাম্পেইনটা পরিচালনা করবে। এবং সেখানে একটা বিরাট ক্যাম্পেইন চলছিল, যে ভিডিওগুলো কোনো একদিন হয়তোবা আমাদের দ্য ভয়েস অথবা কোনো আপনার কোনো এক মাধ্যমে আমরা সম্প্রচার করব, যে সেখানে কিন্তু ওই 2 দিন সমানে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কোত্থেকে জানি সমানে প্রচার হচ্ছে ওই ভিডিও দেখে, যে পুলিশ উপরে গুলি করে, তার নিজেদের মধ্যে কর্ডন তৈরি করে পুলিশ উপরে গুলি ছুটতে ছুটতে তারা একদিকে যাচ্ছে রাস্তা দিয়ে, আর চতুর্দিক থেকে গুলি হচ্ছে তাদের উপরে, আর সেখানের ভয়েসে বলা হচ্ছে যে এই যে যাচ্ছে ওরা সকলে হলো র এজেন্ট ঢুকে গেছে, ওদেরকে হত্যা করতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে। এই ভিডিওগুলো আমার কাছে আছে। অতএব এই যে গুজব তৈরি করে যে বাংলাদেশের আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোনেরাই পুলিশ, সেই পুলিশকে হত্যা করার জন্য আপনি র এজেন্ট করে চতুর্দিকে এবং সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করে, কারণ সেটা অন্য কোনো বিল্ডিং থেকে দেখানো হচ্ছে যে ওই যে নিচে উপরে গুলি করে যাচ্ছে তারা বাংলা পুলিশের পোশাকে র এজেন্ট, এবং মানুষ যাতে তাদেরকে আক্রমণ করে হত্যা করে। অতএব এইটা আমার ধারণায় অন্যান্য অ্যানালাইসিস যারা করছেন তাদের মধ্যে, যে এটা খুব সূক্ষ্মভাবে বাংলাদেশের মানে ডক্টর ইউনূস, সে আমি বলবো অন্যভাবে যত সফট ভাবে বলা যায়, উনি ইনফ্লুয়েন্স এবং চুরিবিদ্যা এই বিষয়টা খুব ভালো করে জানেন। অতএব ওনার সাথে যাদেরকে উনি নিয়েছেন তাদের কিন্তু সবাই পরীক্ষিত, কারণ এই লগ্নি ব্যবসা করতে গিয়ে উনি যা কভার আপ করেছেন, কারণ উনি তো একটা মেজ তৈরি করেছেন ওনার কোম্পানি, মেজ মানে গ্রামীণ অমুক, গ্রামীণ তমুক, গ্রামীণ লুঙ্গি, গ্রামীণ তবন বলে আমাদের এদিকে, তপন, গ্রামীণ, এই সমস্ত কিছু করে এমন একটা তৈরি করেছেন যেখানে আপনারা আসলে আমরা খুঁজে বের করতে পারবো না যে ফাইনালি কি ঘটলো। এই জন্যে এই অংশটা ফান্ডেড, আমাকে এখন প্রমাণ করতে হলে তো আমি প্রমাণ ছাড়া বলবো, কিন্তু এটা অ্যানালাইসিস করে আমরা যতটুকু জানি যে এটা ফান্ডেড, ইনফ্লুয়েন্স, এবং শুধু সার্টেন যাতে একটা অংশকে দেখানো হয়েছে, এবং সেখানে আমরা মনে করি যে এটা
ইনফ্লুয়েন্স করার জন্য, একটা গণমানুষের সামনে তুলে ধরার জন্য, যে আসলে মানুষের চেতনাকে একটু সরিয়ে দেওয়ার জন্য যে সেখানে কি ঘটছিল, কারণ ভবিষ্যতে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা হয়তো আর একটু পরেই বলবো, সেইটাকে মানুষের মধ্যে আস্থাশীল করার জন্য এই প্রপাগান্ডা চালানো হচ্ছে। জি, আপনি এই যে পরিকল্পনার কথা বলছিলেন, অনেকেই বলছে আজকে সারাদিন যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, যেহেতু বিচারের এই ট্রাইব্যুনালে বিচারের একটি প্রক্রিয়া সামনে আছে বা চলছে, সেই বিচারকে প্রভাবিত করার জন্য বা বিচারকে সামনে রেখে যে পরিকল্পনার কথা বললেন, এই বিবিসি বাংলা বিভাগ থেকে এটি প্রচার করা হয়েছে এমনও কেউ বলছে। আপনি কি এটা এই আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে এই হঠাৎ করে এই নিউজটি প্রকাশ করার কোনো মিল পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। সাধারণ একটা প্রক্রিয়ার কথা বলি। বিচারাধীন বিষয়ে সাধারণত বিচারের সাথে যুক্ত কোনো পক্ষই কোনো কিছু কোর্টে সাবমিশন বা কোর্টের ওই দিনের সেশন ছাড়া তেমন কিছু প্রকাশ করে না। স্পেশালি এভিডেন্স এবং সাক্ষী, এদেরকে তারা সুরক্ষা দিয়ে থাকে। এভিডেন্স গুলো যদি আগেই বাইরে প্রচার করে দেওয়া হয়, তাহলে এই এভিডেন্স গুলো আসলে তার গুরুত্ব হারায়। সেটা জেনেও যে যার কথা বলছিলাম, মিস্টার কেডম্যান, উনি কিন্তু বিবিসির এই ইয়েতে ওনার ভাষ্যটাও বলেছেন যে এটা একটা প্রমাণ করে যে এর সাথে শেখ হাসিনার অর্ডার যুক্ত ছিল, এই কিলিং এর সাথে। এবং এটা আইসিসি বা বাংলাদেশে যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালের জন্য এটা একটা অকাট্য প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে এটাকে ধরে নিতে হবে এখন যে আগেই জনমত সৃষ্টি করার জন্য, মানুষের কাছে আগেই মানুষের বিচার করে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে ইন্টেন্সিভলি এবং ইন্টেনশনালি করার মৌলিক কারণটা হলো যে তারা এটাকে, যেমন বিবিসি এটা প্রচার করে আবার সাথে সাথে 3 ঘন্টা পরে বিবিসি আবার ব্যাখ্যা করেছে যে কিভাবে আমরা এটা ভেরিফাই করব। আমি কলা খাই না স্টাইল। আপনারা সংবাদটা করে ফেলছেন, মানে নিউজটা করে ফেলছেন, থাকুক না, তারপরে আপনাদের তো বলা প্রয়োজন নেই যে আমি কলা খাই না। আমার এটার সাথে সম্পূরকভাবে বলি, 5ই অগস্ট বাংলাদেশের পরে সকালবেলা আমি যখন স্টেট ডিপার্টমেন্টে 5ই অগস্ট জিজ্ঞেস করলাম যে অনেকেই ধারণা করছে যে যুক্তরাষ্ট্র এই রেজিম চেঞ্জ, বাংলাদেশের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল কিনা। ম্যাথিউ মিলার প্রায় হাত তুলে বলে যে না না না, যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয়। আজকে যদি ম্যাথিউ মিলার আমার এই কথা শুনেন, আমি আপনাকে প্রশ্ন করছি, এখন তো এটা প্রমাণিত সত্য, কারণ আমেরিকার সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন বা প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য আমেরিকা টাকা করেছে, ইনভেস্ট করেছে, হস্তক্ষেপ করেছে। অতএব আপনি সেদিন যেটা বলছিলেন সেটা যেরকম, এই টবি কেডম্যান একই কথা বলছেন যে আমরা সেটা প্রমাণের জন্য করব। উনি তো ওই ট্রাইব্যুনালের উপদেষ্টা বা একজন সহকারী হিসাবে কাজ করছেন, অতএব ওনার তো মুখ বন্ধ থাকা উচিত। সেখানে জাজের মুখ বন্ধ থাকে, অ্যাটর্নিদের মুখ বন্ধ থাকে, সেখানে সহযোগীদের মুখ বন্ধ থাকে, যাতে বিচারটা নিরপেক্ষ হয়। অর্থাৎ বিচার যে নিরপেক্ষ হচ্ছে না, এটা তো ওনার এই কথাই, বিবিসির সাথে এই কথাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওনারা এভিডেন্স আগে প্রচার করে দিচ্ছেন। এখন আরেকটা দিক এটা, সেটা হলো যে বাংলাদেশে যখন ক্ষমতা নির্বাচিত হয় 2009 সনের ঘটনা, বোধ হয় বিডিআর তো 2009 ঘটনা, তাই না? আমি যদি ভুল না করে থাকি। নির্বাচিত হওয়ার পরপরই বিডিআর এর ঘটনার পরপরও যে বিডিআর দ্বারা যে বাংলাদেশের আর্মি হত্যা হয়েছিল, আর্মি জেনারেলদের হত্যা করা হয়েছিল বা অফিসারদের, সেই সময়ও আমরা অনেক কিছু এরকম ডিফেম ইনফরমেশন এগেইনস্ট শেখ হাসিনা আমরা পেয়েছিলাম। আরেকটা কথা বলি, যে সরকার নির্বাচিত হয়ে মাত্র ক্ষমতায় বসলো, সেই সরকারের তো 6 মাস লাগে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার, দেশের বিভিন্ন ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে আনার। সেখানে ক্ষমতায়
গ্রহণের 1 মাস বা 2 মাস বা 3 মাসের ভিতরেই যে এত বড় বিডিআর বিদ্রোহ ঘটলো, সেটার সাথে যারা বর্তমানে ক্ষমতাসীন, ইনক্লুডিং আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে যারা অবাধে সমস্ত কিছু পরিচালনা করতে পারছে, রাজনৈতিক কর্মকাণ্ড সহ অন্যান্য কর্মকাণ্ড, তারা সকলেই আঙ্গুল তুলে বলতে এখনো পর্যন্ত বলার চেষ্টা করেন এর সাথে তৎকালীন সরকার যুক্ত। কিন্তু আপনারা তো গত 1 বছরে এটা প্রমাণ করতে পারলেন না এখনো পর্যন্ত। হ্যাঁ, তো এই বিষয়গুলো সবগুলোই ছিল, সবসময় থাকবে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ না পর্যন্ত প্রো বাংলাদেশ, প্রো ৭১, এটা আওয়ামী লীগ হতে পারে, অন্য কোনো শক্তি হতে পারে, যারা বাংলাদেশের স্বাধিকারের প্রশ্নে আপোষহীন, তারা এসে এই বিরাট একটা গোষ্ঠীকে, এই বিরাট একটি আবর্জনাকে, বিরাট একটি অ্যান্টি বাংলাদেশ জেনারেশনকে না মানে একদম মুছে না দেয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই জিনিসটা থাকবে। অতএব এই যে ভিডিওতে যেটা আমরা শুনতে পেলাম অর্থ অস্পষ্ট শুনতে পেলাম, সে যে অর্ডার দেওয়া হচ্ছে, এটার অনেকগুলো বিশ্লেষণ, আইনের বিশ্লেষণ আছে, কোর্টের বিশ্লেষণ আছে, ফরেনসিক বিশ্লেষণ আছে। আমি সাংবাদিক হিসাবে বিশ্লেষণ করতে হলে এই ভিডিওর শুরু কোথায়, কনভারসেশনের শেষ হলো কোথায়, এটা না জানলে আমি শুধু কাট পিস শুনে তো এটা কোথাকার এটা আমি বলতে পারবো না। কারণ এজ এ এক্সিকিউটিভ প্রধান উনি কোন সময়ে, কারণ উনি ক্ষমতায় ছিলেন একটানে 16 বছর, আর এর আগে ছিলেন 5 বছর। ওনার কত ভিডিও রেকর্ড হইতে পারে। হ্যাঁ, কণ্ঠটা যদি কেউ বিবিসি যদি বলে থাকে ইয়েস এটা ওনার কণ্ঠ, বিবিসি এটাও প্রমাণ করা উচিত যে এই টেলিফোন থেকে এই সময়ে, এই মুহূর্তে, এই তারিখে, এই দেখেন সেগমেন্ট রেকর্ডেড বাই দিস এন্ড এই হলো প্রমাণ। এছাড়া তো হবে না। এটা তো হয়ে গেল যে অজানা অপরিচিত একটা ফেসবুকের বা সামাজিক মাধ্যমে যে এই যে ভিডিওর একটা অংশ কাট করে প্রচার করে দেওয়া হলো আর কি, এই ধরনের। অতএব এটা যদি শেখ হাসিনার ভয়েস হয়ে থাকে, এটা কি সেই দিনের অর্ডার? আরো একটা বিষয় বলি, এটা ছিল সাংবাদিকদের মতন কথা বলা। এখন আইনজীবীদের মতন যদি কথা বলতে হয়, তাহলে কথা হতে হবে যে এটা যে এই বাংলা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছু থাকে হলো এক্সিকিউটিভ প্রধানের কাছে, যেমন আমেরিকার ট্রাম্পের কাছে। আমেরিকার ট্রাম্প তো নিজে অর্ডার দিতে হয় যে অমুক জায়গায় বোমাটা মারো, সেই বোমাটাই তো সেখানে জানে যে অনেক হতাহত হতে পারে। অতএব দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য লিগাল সিস্টেম। এখন পুলিশকে যদি কেউ অর্ডার দেয় কোনো শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেটা অবশ্যই কোনো আইন বিরোধী কারণে, কারণ এক্সিকিউটিভ পাওয়ারটাই ওই রকম, সেখানে এটা হলো সাদা কালো। অতএব যে বিশৃঙ্খলাকে রক্ষা করতে হলে, আমার যেটা ধারণা, এটা আমি আপনার হয়তো বা একই ধারণা বা অন্য কারো অনেকের সাথে একই ধারণা। আপনারা জানেন যে হোলি আর্টিজানের ঘটনাটা তারা কিন্তু অস্ত্র ছাড়ছিল না যারা আক্রমণ করেছে, মানে জঙ্গিরা। অতএব সেই জঙ্গিদেরকে তো এই লিকুইড করতে হবে, না হলে তো জানমালের ক্ষতি হচ্ছে। এটা তখন আর এটা মানুষ আর মানুষকে এটা না, তখন হলো আইন এবং মানুষের শান্তি ফিরিয়ে আনা। অতএব সেখানে এটা কি সেদিনের অর্ডার হতে পারে না? যদি এটা অর্ডার হয়ে থাকে, এটা একটা। অতএব বিবিসি এই সার্বিক বিবিসির মতন একটা, আমার একটা সৌভাগ্য যে আজকে বিবিসি কে নিয়ে আমি সমালোচনা করতে পারি, যেটার গ্রাউন্ড আছে। আমরা সাংবাদিকতার শেখার জন্য বিবিসি, ভয়েস অফ আমেরিকা এসবগুলোকে লক্ষ্য করতাম, তাই না? এখন সেখানে যখন আমি দস্তগীর জাহাঙ্গীর বিবিসির এটা নিয়ে, আজকে যদি আমার কাছে কোনো সংশয় তো তৈরি না হতো, আমি সত্যি আপনাকে বলতাম যে এই বিষয়ে তো আমার কিছু বলার নেই, কারণ বিবিসি তো তার কাজ করেছে, তো সে সত্য কাজ করেছে। হ্যাঁ, বিবিসি সত্য কাজ করেছে, কিন্তু যারা কাজটা করেছে তারা কি ইনফ্লুয়েন্স, তারা যেটা কাট পিস করেছে সেটা ইনফ্লুয়েন্স করার জন্য ইন্টেনশনালি আমাদের সাংবাদিকদের প্রয়োজন। বিবিসির আমি একটা উদাহরণ এটা আপনাকে দিতে পারি। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কোনো এক সময়ে কোনো একটা নিউজের সাথে আমি একমত ছিলাম না, এবং নিউজটা ছিল আমার একটা বিষয় নিয়ে। আমি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে যোগাযোগ করেছি, কিন্তু তারা এটা কোনো করেনি, ঠিক করে না করাতে আমি ভয়েস অফ আমেরিকার ডাইরেক্টরকে ফোন করে বলছি যে টার্ন ডাউন মাই নিউজ, এটা আমার নিউজ, আর টার্ন ডাউন না হলে, কারণ আমি নিয়মগুলো জানি
না হলে দিস এটা হবে। উইদিন 5 মিনিটস সবাই আমাকে ফোন করা শুরু করে এবং ঠিক করে। আমাদের যেটা প্রয়োজন যে বিবিসি বাংলা হলো একটা মাইক্রো পার্ট অফ বিবিসির, এটা 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 কোনো এটা ইগনোরেবল পার্টও বলা যায়, কারণ ইট ইজ নট ইম্পর্টেন্ট। ওটা বন্ধ হয়ে গেছে, ভয়েস বাংলা বন্ধ, ভয়েস অফ আমেরিকার বাংলা বন্ধ হয়ে গেছে, তাই না? ভয়েস অফ আমেরিকাই বন্ধ হয়ে গেছে। সেইটা বিবিসির যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট, সেখানে যদি এই রিপোর্টটা নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিকেরা বা আমাদের আমরা সকলে এটা একটা তথ্য প্রতিবাদ, বা প্রতিবাদের অর্থ নয় প্রতিবাদ করতে যাব কেন, যে এটাতে আমাদেরও সংশয় রয়ে গেছে, কারণ এটা কাটপিস, এটা বিবিসির সাংবাদিকতা হতে পারে না। এই কাজটা যদি করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আমার এই কথাগুলো যারা শুনছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই কথাটুকু একটু ছড়িয়ে দিতে হবে, কারণ যারা বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে প্রতিনিয়ত বহু মানুষ, বহু জন, বহু গোষ্ঠী বিভিন্নভাবে কাজ করছে। আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশের প্রবাসী বহু সাংবাদিকেরা বাংলাদেশের বিষয়ে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছে। ভুলে অনেকের নাম সেখানে যায়নি, যেমন তৌফিক মারুফের নাম যায়নি, দস্তগীর জাহাঙ্গীরের নাম যায়নি, সেটা কোনো বিষয় না, ভুল হতেই পারে, আমরা ব্যস্ততার ভিতরে কাজ করতে পারি, কিন্তু আমরা সকলেই এই প্রতিবাদের সাথে সংযুক্ত। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে কাজ হচ্ছে। অর্থাৎ আমাদের কথাটা যেটা সেটা হবে যে বিবিসি কে চ্যালেঞ্জ করা, আই মিন ইট, বিবিসি কে চ্যালেঞ্জ করা যে তাহলে, এবং সেটা বিবিসি বাংলাকে বললে তারা, তাই আমি বলবো যে এটা আমি যে উদাহরণ দিলাম আর কি, এটা ওইটা বুঝাতে থাকবে, কারণ আপনারা আমার রক্ত হলো যে কোনো মতে ম্যানেজ করা। আমরা তো একটা বিষয় অন্তত পক্ষে জানি, এটা হতে পারে এই অনুষ্ঠানের বিষয় না, কিন্তু তারপরে আমরা জানি যে আমরা প্রবাসীও কোনো বাংলাদেশি সার্ভিস প্রোভাইডার, রেস্টুরেন্ট বলেন গেলে তারা তেমন আমাদেরকে সম্মান দিতে চায় না কাস্টমার হিসেবে, কিন্তু সেখানে একজন বিদেশি আসলে তারা সম্মান বেশি পায়, কারণ এটা হলো আমাদের হয় হাইপোক্রেট আমরা, না হয় আমাদের নিজেদের সম্মান আমরা নিজে দিতে পারি। সো উই হ্যাভ টু গো চ্যালেঞ্জ ইট। জি, অবশ্যই এটা চ্যালেঞ্জ করতেই হবে, যে কোনো নাগরিককেই এটা করা উচিত। আমি এই জায়গাটিতে যদি আপনাকে আরেকটু সম্পূরক প্রশ্ন করতে চাই, আজকে দেখলাম, অর্থাৎ যখন বিবিসির এই খবরটি প্রকাশ পেল, এরপরই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি খুব উৎফুল্লভাবেই তার যে স্ট্যাটাস দিয়েছেন এবং এটি প্রচার করেছেন। এখন এই শফিকুল আলমও তো কিছুদিন আগে পর্যন্ত এএফপি, যেটি ফ্রান্সের একটি নামকরা এবং ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সেখানে কাজ করেছেন। এই আকবর, যাকে পুরস্কার দেওয়া হয়েছে, তিনিও বিবিসিতে বাংলাদেশে কাজ করেছেন। তার মানে এগুলো কি প্রমাণিত হয় না যে এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারেই তার জন্য আগেও কাজ করেছেন এবং এখনো করেছেন, এবং তারা পুরস্কার সাথে সাথে নিয়ে নিচ্ছেন? আজকের এই সংবাদটিকে কি আপনি শফিকুল আলম এবং আকবরের সাথে মিল পাচ্ছেন? থ্যাংক ইউ আপনাকে, কিন্তু বিষয়টা হলো যে আমরা যে বিষয়টা ইতিমধ্যে আলাপ করেছি, যে এটা একটা অর্ডারি সংবাদের মতন দেখা যাচ্ছে, এবং এর পেছনে কারা ইনফ্লুয়েন্স করতে পারে সেটা আপনিও বলে ফেলেছেন এবং আমরা সকলেই জানি, এবং এর বাইরে কিছু নয়। কারণ এর বাইরে হলে যে কথাটা, যে বিবিসির মতন, আল জাজিরা বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় তারা খুঁজে খুঁজে প্রত্যেকটা জায়গায় নক করে আসে, বিবিসিও করে, বিবিসি অনেক প্রাচীন, অতএব ওনারা এই জায়গাটায় তো প্রত্যেক জায়গায় নক করে আসেন। তারা দেখেছে, তারা যেটা দেখালো সেটা হলো একটা পার্ট, ওই পার্টটা কি, পুলিশ যখন গুলি করলো তখন যে হাতে যে তার ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরা থেকে তো পুলিশের গুলি করার আগের বিষয়গুলো, পুলিশ কতগুলো মরলো, এসবগুলো তো সব আসা উচিত ছিল, তাই না? তারপরে কি কারণে আর্মি চলে গেল, আর্মির রিপোর্ট নেওয়া উচিত। অতএব আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এটার জন্য হয়তো বা কেউ কিছুদিন পরে পুরস্কার পেতে পারে। তবে বিবিসির হেডকোয়ার্টারে, বিবিসির কর্পোরেশন যারা চালায়, এবং তাদের কাছে এটা এটাকে চ্যালেঞ্জ করা উচিত যে এটা কাটপিস দিয়ে, এই নিউজটাকে এক্সটেন্ড করতে হবে। এই নিউজটা সঠিকভাবে, এটা একপক্ষী হয়ে গেছে, এটা ইনফ্লুয়েন্স করছে
ট্রাইব্যুনালকে, এবং ট্রাইব্যুনালকে ইনফ্লুয়েন্স করার, জনমত সৃষ্টি করার জন্য, অ্যান্টি শেখ হাসিনার জনমত সৃষ্টি করার জন্যই এটা অনেকটাই অর্ডারি সংবাদ হয়েছে, এটাই আমাদের ধারণা। সেই সাথে আমি শুধু বলে রাখি যে আপনারা যারা আমাদের অনেকেই মাঝে মধ্যে চেষ্টা করেন সমালোচনা করতে, সাংবাদিকতা, একজন সাংবাদিক হিসাবে কখনোই নিরপেক্ষ নয়, তারকে বলতে হয় সত্য কথা, এবং সত্য কথা আপনি যখন সত্য বলতে পারবেন না তখনই আপনি নিরপেক্ষ না। কারণ আমি নিরপেক্ষ, একটা চুরি হচ্ছে, আমি নিরপেক্ষ, এইটা বললে তো ওর ক্ষতি হবে, অতএব আমি নিরপেক্ষ, এটা হতে পারে না। তো হতে হবে সত্য কথাটা বলতে হবে। অতএব আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, ৩২ নম্বর ভেঙে ফেলার বিরুদ্ধে কথা বলি, এটা জার্নালিজম নট এ ক্রাইম। কিন্তু আপনারা যেটা বিবিসি এখন যেটা করলো, এইটা নৈতিকতা বিহীন। এটা হলো যে তারা একটা বিবিসির নামতন সংগঠন থেকে, এটা ব্যক্তি নয়, সেই ব্যক্তিটা এসে বলুক, আমার মতন সাংবাদিক যিনি এর পিছনে, তিনি এসে বলুক যে এটা আমি মনে করি এটা এই ধরনের, এই অ্যানালাইসিসটা আমার। কিন্তু আপনি যখন বিবিসিতে এটা প্রচার করবেন তখন সম্পূর্ণভাবে এটা সব মানে এই রিপোর্ট তৈরি করার যতগুলো নিয়ম নীতি মানা উচিত, সাংবাদিকতার 7 স্টেপস, আপনাকে এটা মানতে হবে। যেহেতু এটা মানা হয়নি, এটা একপক্ষীয় এবং এটা অর্ডারি, এবং এটার জন্য যারা পুরস্কার পাবে তারাও একদিন দেশদ্রোহী হিসাবে প্রমাণিত। আমরা দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলো যে কোনো সময় বিবিসির কোনো স্টোরি, অথবা শুধু বিবিসি না, কোনো সরকারের পক্ষে, এটা অবশ্য আগেও দেখেছি, এখনো সরকারের পক্ষে গেলে, বিশেষ করে এখন সব বাংলাদেশের লোকাল মিডিয়াগুলো তো ইউনূস সরকার যা বলে সেগুলোই তারা এক ধরনের প্রকাশ করে। এই বাংলাদেশের যে কিছু মিডিয়া, তারাও দায়িত্বশীলতার কি পরিচয় দিয়েছে এই সংবাদটি এক ধরনের কি বলা যায় রিমেক করার ক্ষেত্রে বা কোনো প্রচারের ক্ষেত্রে? আপনার কাছে মনে হয় কি এই ক্ষেত্রে কোনো আপনার পর্যবেক্ষণটা কি হতে পারে? ধন্যবাদ। আমি এটা নিয়ে একটু তুলনামূলক কথা বলতে চাই। প্রথমত বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে গণমাধ্যম যারা কাজ করছেন, গণমাধ্যম কর্মী, তাদেরকে আমি ঢালাওভাবে করতে চাই না, এটার জন্য অভিযুক্ত করতে চাই না। কারণ আপনারা এখন গত 15 বছরের তুলনাটা হলো, 15 বছরে কিন্তু এই যে বাংলাদেশে যারা আজকে ক্ষমতাসীন, মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে, তারাও কিন্তু সমানে কথা বলতে পেরেছে এবং সমস্ত পত্রিকায় ছাপানো হয়েছে, সমস্ত পত্রিকায়, এমন কোন পত্রিকায় যা লেখা নেই। বা এটা নিয়ে আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে এমনকি প্রধানমন্ত্রীর অফিস থেকেও, অফিসের সাধারণ যারা তথ্য বিভাগে কাজ করেন তাদের মধ্যে দেখা গেছে টেনশন, কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের, প্রধানমন্ত্রীর মৌলিক কার্যালয়ে এটার কোনো টেনশন আমি কখনো দেখতে পাইনি। এই কারণে যে আমার ধারণা হয়েছে যে তাদের কাজ, সরকারের কাজ সরকার করে যাচ্ছে, সমালোচকরা সমালোচনা করছে বলেই সরকার আরো বেটার কাজ করতে পারবে। তো একটি কথা তো এখানে অবশ্যই বলতে হবে, সেটা হলো যে যারাই ক্ষমতায় থাকবে তাদেরই দোষ বেশি হবে, কারণ কাজ যত বেশি হবে দোষ তত বেশি হবে। সেখানে 15 বছরে যে সাংবাদিকরা আপনারা এবং গণমাধ্যম যে ফ্রিডম তারা উপভোগ করেছেন, আর আজকের গণমাধ্যম কিন্তু ডাইরেক্ট আওয়ামী লীগ সম্বন্ধে কিছু বলা যাবে না, সরকারকে সমালোচনা করা হলো দেশদ্রোহিতা করা হচ্ছে। অতএব এখানে তো ন্যারেটিভ এরকম, মানে এখানে বিষয়টা এরকম যে তারা শব্দ পর্যন্ত কন্ট্রোল করে। এই শফিক এই বিবিসি কে কিন্তু শব্দ কেন ব্যবহার করছে সেটা চেঞ্জ করার কথা বলেছিল, তখন কিন্তু বিবিসির হেডকোয়ার্টার বলছিল ইউ উইল নট কন্ট্রোল আস, উই উইল ইউজ আওয়ার ওয়ার্ড। এই গত 3 মাস আগের ঘটনা। এখন তারা সেটাকে টুইস্ট করার জন্য এই ব্যবস্থাটা করেছে। অর্থাৎ বাংলাদেশে গণমাধ্যম বলতে কিছু এখন নেই, এটা গণমাধ্যম কর্মীরা দায়ী নয়। কারণ আপনাকে একটি লেটেস্ট উদাহরণ দিতে চাই যে দোল যাত্রার দিন কোন এক টেলিভিশন, বোধহয় চ্যানেল 24 or সামথিং, সে লাইভ করছিল এবং একজন দোলযাত্রাতে অংশগ্রহণকারী একজনকে মাইক্রোফোন ধরে বললেন যে আপনার অভিমত বলেন। সে যখন বলা শুরু করলো ওই ভদ্রমহিলা যে আমরা খুব এই যে শ্রী দুর্গা এই কথাগুলো বলার সাথে সাথে সে, মানে এখানে হলো সে কিন্তু বাধা দেয়নি যে এই কথা বলবেন না, সে ছিল ঘর্মাক্ত যে আরে কি বলছেন, আমার তো চাকরি যাবে, আমার ফাঁসি হবে। সে দ্রুত মাইকটা সরাই দিয়ে, এমনকি
যিনি উপস্থাপিকা স্টুডিওতে বসা, সে এটার অপেক্ষা না করে দ্রুততম সময়ে অন্য কিছু বলে চলে গেছে। তার অর্থ কি তারা কিন্তু এটা করলে বিপদ হবে সেটা নয় যে এটা আমাদের নিষেধ বা এটা আমরা করতে পারবো না। তারা সন্ত্রস্ত, যারা ভয়ে কম্পমান যে তাদের ফাঁসি হবে, তাদের চাকরি যাবে রাইট নাও। এবং দ্যাটস ওয়াই এই হলো উদাহরণ। এটা তো চাক্ষুষ, সবাই দেখেছে। বাংলাদেশে গণমাধ্যমের টুটি চেপে ধরে তারা বারবার বলছে আর কি যে এই যে বাংলাদেশ এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে ইয়ার জন্য সংবাদ মাধ্যমে। তাহলে কই আমার কথা গতকালকে স্টেট ডিপার্টমেন্টের প্রশ্ন করলাম, কোন পত্রিকায় তো ছাপাতে পারলেন না। আমরা বিয়ের সময় তো গত 15 বছর স্টেট ডিপার্টমেন্টে শুধু তো আমি ছিলাম না, যারা বিএনপির হয়ে এজেন্ট হয়ে কাজ করেছেন তাদের প্রত্যেকটি, এবং আমি নিউজ করেছি এবং সেটা প্রচারিত হয়েছে। তারা কি জিজ্ঞেস করেছে, কি উত্তর পেয়েছি, সেটা প্রচারিত হয়েছে। অতএব এই দুইটার সময় তুলনা করলেই তো দেখা যাবে ডক্টর ইউনূস আমাদের সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরেছেন, আমাদের প্রায় 300-350 সাংবাদিকদেরকে জেলে পুরে রেখেছেন বিনা বিচারে। এবং দুঃখজনক ভাবে সত্য, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখনো এটা তেমন ভাবে নজরে আনছে না। তবে আপনাকে আশার বাণী শোনাতে পারি যে বিশ্বব্যাপী প্রায় 1000 খানেক সাংবাদিক একত্রিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটার প্রতি প্রতিবাদ তুলে ধরার জন্য। ধন্যবাদ। জি, আমি একদম শেষ করব, যদিও সরাসরি এই ইস্যুটির সঙ্গে না, কিন্তু আরেকটি ইস্যু যুক্ত আছে এটির সঙ্গে। আমরা জাস্ট কয়েকদিন আগে দেখলাম মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, তিনি শেখ হাসিনার কিছুটা প্রশংসা করেছেন এবং বলেছেন যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ যেভাবে উপরের দিকে উঠছিল সেটি এখন থেমে গেছে, এবং বলা হয়েছে যে শেখ হাসিনা অনেকটা বিরল এক নেতৃত্বের প্রকাশ ঘটিয়েছিলেন। এই কথাগুলো কি বাংলাদেশের মিডিয়াতে সেইভাবে যেভাবে আসার কথা সেটা কি এসছে? আপনার কি মনে হয় যে কি হয়েছিল সেখানে? বাংলাদেশের সকল মিডিয়া যেহেতু জন্মগতভাবে এবং জন্মগতভাবে বাঙালি, ভাষা আমার বাংলা, খাবার আমি বাঙালি খাবার খাই, সেখানে সকালবেলা কিন্তু আমরা CNN খুলি না, বিবিসি খুলি না, আমরা খুলি বাংলাদেশের বাংলা পত্রিকাগুলো খুলি। এবং আমি প্রতিনিয়ত যে বাংলাদেশে তো কোনো সংবাদ নেই, এই যে মাহাথির কথা বলছেন, উনি যে কথাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে বলছেন সেটা বাংলাদেশের কোনো সংবাদপত্রে আমি অন্তত দেখিনি। এটা ভুল হতে পারে, কোনো পত্রিকায় হয়তো বা দিয়েছে, কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের যারা ক্ষমতাসীন তারা তো নির্দয়, দে আর নট কারণ তাদের সাথে রাজনৈতিক জনগণের কোনো সম্পর্ক নেই, তাদের তো সম্পর্ক হলো অন্য জায়গায়। তাদের সম্পর্ক তো জনগণ দ্বারা না, জনগণকে সে জনগণকে তাচ্ছিল্য করলো, তো জনগণকে বললো যে আপনাদেরকে 5 টাকায় কেনা যায় আপনার ভোট, অতএব এই ভোটের প্রয়োজন এসে বলছে। 15 বছরে তো 4 বার নির্বাচন হয়েছে বাংলাদেশে, তাই না? সেই নির্বাচনে কিন্তু কোনো পার্টি নিষেধ ছিল না নির্বাচনে অংশগ্রহণ করা। আই রিপিট ইট, কোনো পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা নিষেধ ছিল না। এমনকি জামায়াতে ইসলামীর কার্যক্রম করা নিষেধ ছিল না, যেহেতু জামায়াতে ইসলামী তাদের সংবিধানে বাংলাদেশ 71 সনে তাদের যে ভূমিকা সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেনি এবং বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, সেই জন্য বাংলাদেশের ইলেকশন কমিশন তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু রাজনীতিক দল হিসাবে তারা নিষিদ্ধ ছিল না। অতএব বাংলাদেশের বর্তমান যে অসাংবিধানিক সরকার, যে বাংলাদেশ জন্মের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তার কার্যক্রম নিষিদ্ধ করে বলছে যে এটা গণতন্ত্র হবেই না, কারণ এটা তো একদম অগণতান্ত্রিক পরিবেশ। এবং অবশ্যই যে উনি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, প্রধানমন্ত্রী অবশ্যই উনি যে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে, বাংলাদেশে জন্মের পর থেকে বহু সরকার আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশকে সবসময় একটা স্থবির ভিক্ষুক একটা দেশ, আমরা যেখানে যেতাম সেখানে বাংলাদেশের খবর মানি বন্যা, বাংলাদেশের খবর মানি এই, সেটা থেকে বের করে উনি উন্নয়নশীল দেশের প্রতি নিয়ে গিয়েছিলেন। এটা খারাপ ভালো হোক, সত্য হোক অসত্য হোক, এই সত্য আমাদের কথা বলতেই হবে, এবং এটা সত্যি একটা বিরল সময় বা নেতৃত্বের কারণেই ঘটেছে। এবং এই ধরনের নেতৃত্ব সম্পূর্ণভাবে যেটা বলবো যে পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক
যেটা হলো ব্রিটিশ গণতান্ত্রিক উপায় বা আমেরিকান গণতান্ত্রিক উপায় দিয়ে নির্ভরশীল হবে আমাদের দেশ, কারণ আমাদের দেশের মাটি মানুষ ডিফারেন্ট, ব্রিটিশের মাটি মানুষ ডিফারেন্ট। সো এই তাদের আমাদের এরকম কোনো ফ্রেম নেই যে এটা হলো গণতন্ত্র, গণতন্ত্রের কোনো ফ্রেম নেই। গণতন্ত্র হলো যেখানের যেই মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ মানুষের কাছ থেকে ম্যান্ডেট পেতে হবে আপনাকে, মানুষের ম্যান্ডেট হতে হবে হওয়ার পৃথিবীতে প্রতিষ্ঠিত বিষয়গুলো হলো নির্বাচন, এবং সেসবগুলো ঘটেছে। নির্বাচন স্বচ্ছ হয়নি, ভুল হয়েছে, অমুক হয়েছে, সেসবগুলো নিয়ে যখন আমাদের পিস টাইম থাকবে, এখন তো ওয়ার টাইম, এখন তো দেশ বেদখল, এই বেদখল দেশকে যখন আমরা সম্পূর্ণভাবে আবার মুক্ত করতে পারবো, তখনই আমরা সেই নির্বাচনের ব্যবস্থা নিয়ে আলাপ করতে পারবো। কিন্তু আসলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে যে ধরনের কাজগুলো বাংলাদেশে হয়েছে তা আসলেই বিরল, এবং উনি সত্য কথা বলেছেন। এটাই আমার সংক্ষেপে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ ধরে এই বিবিসি বাংলার যে প্রতিবেদনটি সেটা বিশ্লেষণ করলেন, আপনার নিজের অভিমত প্রকাশ করলেন, অন্যদের বিশ্লেষণগুলো টেনে আনলেন। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা কিংবা পরে দেখবেন, আপনাদের জন্য বলছি, আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। তিনি মূলত বিশ্লেষণ করেছেন বিবিসি বাংলা যে একটি খবর প্রকাশ করেছে এই 5ই আগস্ট, গত বছর 5ই আগস্ট ঘিরে, সেটি বিভিন্নভাবে তোলপাড় হয়েছে। আসলে সেটির নেপথ্যে কি বা কেন এটি করা হয়েছে, কি আছে, কোন স্বার্থে এটি করা হয়েছে, সেই বিশ্লেষণগুলো উঠে এসেছে দস্তগীর জাহাঙ্গীরের বিশ্লেষণ থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে।